সুপ্রিয় বিসিএস রিটেন পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এম মোস্তফা কামাল আজকের রেকর্ডেড ভিডিওতে আপনাদের দেখাবো যে আমরা আমাদের বিসিএস রিটেন ইংলিশ কোর্সে মূলত কি শেখাই, হোয়াট উই টিচ ইন বিসিএস রিটেন ইংলিশ কোর্স। অনেক ছাত্রছাত্রী আমাদেরকে জিজ্ঞেস করেন যে আসলে বিসিএস রিটেন ইংলিশ কোর্সে আমরা কি কি বিষয় কভার করি। আমাদের এই বিষয়টি নিয়ে অনেকের কৌতূহল রয়েছে, বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীর বাইরে যারা রয়েছে তারা হয়তো অনেকেই জানতে চান অথবা নিজেদের মতো করে প্রস্তুতি নেবার জন্য এই কোর্স আউটলাইনটি তাদেরকে অনেকখানি হেল্প করবে। যারা আমাদের কাছে আসার সুযোগ হয়তো পান না, তারা এই কোর্স আউটলাইনটি দেখে নিজেদের মতো করে প্রস্তুতি নেওয়া শুরু করলে অনেকখানি ইমপ্রুভ করতে পারবো। তো তার আগে আমি একটি কথা বলতে চাই যে আমরা আসলে বিসিএস রিটেন ইংলিশ কোর্সের ক্ষেত্রে কি কি বিষয়ের উপর ফোকাস করে আমরা কোর্সটা করিয়ে থাকি। আমরা মূলত 4টি বিষয়ের উপর ফোকাস করি। প্রথম হলো ডেভেলপিং স্ট্রাকচারাল এফিসিয়েন্সি, ইমপ্রুভিং ট্রান্সলেশন স্কিল ফ্রম বাংলা টু ইংলিশ অ্যান্ড ইংলিশ টু বাংলা, শার্পেনিং রাইটিং স্কিল, এনহ্যান্সিং রিডিং স্কিল। 4টা স্কিল মূলত আমরা ডেভেলপ করার চেষ্টা করি আমাদের এই বিসিএস রিটেন ইংলিশ কোর্সটিতে। কারণ আমরা যদিও জানি যে এটি বিসিএস রিটেন ইংলিশ কোর্সের কথা বলা হয়েছে, কিন্তু এটা কিন্তু গতানুগতিক কোনো রিটেন কোর্স না। এটা কোনো জেনারেল রাইটিং কোর্স না বা আইএলটিএস রাইটিং এর মতো বিষয় না। এখানে কতগুলো বিষয় আমাদের ডেভেলপ করতে হবে, কারণ স্ট্রাকচারগুলো ডেভেলপ করতে হবে, কারণ সেন্টেন্সগুলো নির্ভুলভাবে লেখার জন্য আমাদের স্ট্রাকচারালি সাউন্ড হতে হবে। আর এখানে নতুন একটি স্কিল যেটি ট্রান্সলেশন স্কিল, যেটি সাধারণত জেনারেল রাইটিং এর মধ্যে পড়ে না, সেই ট্রান্সলেশন স্কিলটা ডেভেলপ করা একটু অন্যরকম ভাবে সাধারণত ডেভেলপ করতে হয়। সেই কৌশলগুলো আমরা এখানে শেখাবার চেষ্টা করি। আর শার্পেনিং রাইটিং স্কিল, বিশেষ করে রাইটিং স্কিলটি ডেভেলপ করতে হবে। কিভাবে রাইটিং স্কিল যেগুলো আছে, বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং কিভাবে লিখতে হবে, কোন কোন বিষয়গুলো কভার করতে হবে, এসএগুলোর ক্ষেত্রে কি কি বিষয় আনতে হবে, লেটার টু দ্য এডিটর এবং অন্যান্য যে রাইটিং বিষয়গুলো আছে, সেন্টেন্স মেকিং, এই বিষয়গুলো কিভাবে আমরা স্বতঃস্ফূর্তভাবে লিখতে পারবো, স্পন্টানিয়াসলি লিখতে পারবো, কনফিডেন্সের সাথে লিখতে পারবো, সেই বিষয়গুলো ডেভেলপমেন্ট করার জন্য আমরা কিছু কৌশল অবলম্বন করি এবং ব্যাপকভাবে প্র্যাকটিসের উপর জোর দিয়ে থাকি। আর এনহ্যান্সিং রিডিং স্কিল, আমরা জানি যে বিসিএস পরীক্ষায় একটি রিডিং প্যাসেজ থাকে, অনেক বড় একটি রিডিং প্যাসেজ থাকে, যেখানে সব মিলে প্রায় 100 কোশ্চেন থাকে। এর মধ্যে থিমেটিক কোশ্চেন, কন্টেক্সচুয়াল মিনিং এবং সামারি রেটিং, এই 3টি কোশ্চেন সাধারণত রিডিং স্কিল রিলেটেড হয়। তো এই জায়গাগুলোতে ছাত্রছাত্রীদের অনেক কনফিউশন থাকে। তো রিডিং স্কিলটা কিভাবে ডেভেলপ করতে হবে, কিভাবে এই কোশ্চেনগুলো লিখতে হবে, সেই বিষয়গুলোর উপর আমরা কিছু কৌশল ডেভেলপ করি এবং আমরা ব্যাপক প্র্যাকটিসের মাধ্যমে স্কিলটা আমরা শার্পেন করে থাকি। তো এই 4টা আমাদের মূল বিসিএস রিটেন ইংলিশ কোর্সের মূল টার্গেট হলো 4টি বিষয়। আবারও বলছি, ডেভেলপিং স্ট্রাকচারাল এফিসিয়েন্সি, ইমপ্রুভিং ট্রান্সলেশন স্কিল, শার্পেনিং রাইটিং স্কিল, এনহ্যান্সিং রিডিং স্কিল। তো এটার জন্য আমাদের টোটাল ক্লাস হলো 32। আমরা 2 ঘন্টার 32টি ক্লাস নিয়ে থাকি। 2 ঘন্টার 32টি ক্লাস নিয়ে থাকি আমরা, অফলাইনে 32টি এবং অনলাইনেও আমাদের 32টি ক্লাস। অনলাইনে ক্লাসগুলো আমাদের জুম অ্যাপে হয় এবং আমাদের অফলাইন এবং অনলাইন 2টা কোর্সে প্রতিটি ক্লাস আমরা পরীক্ষা নিয়ে থাকি ট্রান্সলেশনের উপর 20 নম্বরের। অর্থাৎ প্রতিটি ক্লাসে আমরা পরীক্ষা নিয়ে থাকি। অর্থাৎ আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করি সেটি পরের ক্লাসে ট্রান্সলেশন বেসড পরীক্ষা হয়। আমরা তাহলে একটু দেখি আমাদের কোর্স আউটলাইন। ডে 1 আমরা একটা অ্যাসেসমেন্ট টেস্ট নিয়ে থাকি। অর্থাৎ ডে 1-এ আমরা একটা অ্যাসেসমেন্ট টেস্ট নিই ছাত্রছাত্রীদের, অর্থাৎ একজন স্টুডেন্ট কোন লেভেলে আছে, সে আসলে রিটেন কোর্সের উপযুক্ত কিনা, সেই বিষয়টা অ্যাসেস করবার জন্য আমরা সাধারণত একটা টেস্ট নিই। তো আমরা এই টেস্টে দুঃখজনকভাবে লক্ষ্য করি যে আমাদের কাছে যারা রিটেন কোর্স করতে আসে তাদের প্রায় 1/3 স্টুডেন্ট এই 20 নম্বরের টেস্টে 0 পায়। তো আমরা সাধারণত 0 পাই 20-20-তে, তাদেরকে সাধারণত রিটেন কোর্স আসতে না করি। আমরা রিটেন কোর্সে সাধারণত তাদের ভর্তি নেই না। আমরা তাদেরকে বেসিক স্কিলটা প্রথমে ডেভেলপ করতে বলি, তারপর রিটেন কোর্স আসতে বলি। এই অ্যাসেসমেন্ট টেস্টের উদ্দেশ্য হলো যে 0 পাবে আসলে সে আমাদের রিটেন কোর্সগুলো বুঝতে পারবে না। যারা অ্যাসেসমেন্ট টেস্টে 0 পাবে তারা আমাদের রিটেন কোর্সগুলো বুঝতে পারবে না। মিনিমাম এখানে 5 পেতে হবে আমাদের এই রিটেন কোর্সগুলো বুঝতে হলে। আর এর নিচে যদি হয় সেই ক্ষেত্রে বেসিক কোর্স বা প্রিলিমিনারি কোর্সগুলো ডেভেলপ করে তারপর আস্তে আস্তে আমাদের রিটেন কোর্সের দিকে আসতে হবে। তো আমরা অ্যাসেসমেন্ট টেস্টের উদ্দেশ্য হলো যে একটা স্টুডেন্টকে অ্যাসেস করা যে সে আসলে রিটেন কোর্সের উপযোগী কিনা এটা। তারপর এখানে আমরা ইউজ অফ দ্য মডাল ভার্বস দিয়ে শুরু করি, ফার্স্ট হাফ পড়াই। ডে 2-তে ইউজ অফ দ্য মডাল ভার্ব, সেকেন্ড হাফ এবং টেস্ট।
সেন্টেন্স ট্রান্সলেশন আর মডেল বক্স। অর্থাৎ গত ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি সেটার উপর 20 নাম্বার একটা পরীক্ষা হবে প্রথমে, সেটা আমরা সলভ করি, তারপর আমরা আলোচনায় যাই। এবং ওয়ার্ডস ইউজড ইন ডেসক্রাইবিং দ্য লিবারেশন অর বাংলাদেশ, আমরা প্রতি ক্লাসে ছাত্রছাত্রীদেরকে ভোকাবুলারি পড়া দিই এবং এটি মোটামুটি 2-2.5 হাজার ভোকাবুলারি ডেভেলপ করার পর আমরা ভোকাবুলারি বেসড ট্রান্সলেশনের উপর কিছু পরীক্ষা নিয়ে থাকি। ডে 3 uses of passive sentence first half, day 4 uses of passive sentence second half। যথারীতি আমাদের এখানে ডে 3 থেকেই প্যাসেজ ট্রান্সলেশন শুরু হয়, অর্থাৎ ডে 3 থেকেই আমাদের প্যাসেজ ট্রান্সলেশনটা শুরু হয়। আমরা ছাত্রছাত্রীদেরকে ক্লাসে একটি করে প্যাসেজ ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ, একটা ইংলিশ টু বাংলা দিয়ে থাকি, অর্থাৎ এটা ছাত্রছাত্রীরা করে নিয়ে আসে এবং ক্লাসে আমরা আলোচনা করি কার কোথায় ভুল হচ্ছে, কোন কোন জায়গায় কিভাবে ডেভেলপ করতে হবে, ভুলটা কোথায়, এটা আমরা বাই নেম ছাত্রদের জিজ্ঞেস করি এবং তাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করি যে ভুলটা হয়েছে এখানে। যদি স্ট্রাকচারাল ভুল হয় সেই স্ট্রাকচারটা তাদের ডেভেলপ করতে বলি, যদি এখানে আমাদের শব্দগত ভুল হয় সেই শব্দগুলো আমরা মূলত ভোকাবুলারি বই থেকে পড়তে থাকি। এভাবে আমরা স্কিলটা ডেভেলপ করতে থাকি। ডে 4 আমাদের প্যাসিভ সেন্টেন্স সেকেন্ড হাফ, এখানে ট্রান্সলেশন ফ্রম বাংলা টু ইংলিশ, ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বাংলা, টেস্ট 3 এবং ভোকাবুলারি যথারীতি পড়া থাকবে। ডে 5 গ্রামার আইটেম হলো ইউজেস অফ রিলেটিভ প্রোনাউন, যেটি রিটেনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি গ্রামার এলিমেন্ট, আর প্যাসেজ ট্রান্সলেশন ফ্রম বাংলা টু ইংলিশ এন্ড ইংলিশ টু বাংলা। ডে 6 পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি, আমরা এখানে অর্থাৎ ডে 6 এ পড়াই পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি এবং যথারীতি প্যাসেজ ট্রান্সলেশন ফ্রম বাংলা টু ইংলিশ এন্ড ইংলিশ টু বাংলা। ডে 7 ইউজেস অফ পজিটিভ ভার্বস, ইউজেস অফ পজিটিভ ভার্বস, এখানে প্যাসেজ ট্রান্সলেশন ফ্রম বাংলা টু ইংলিশ এন্ড ইংলিশ টু বাংলা থাকবে। Day 8 uses of position of adverbs, uses of position of adverbs in the sentences, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ আমরা যখন সেন্টেন্স লিখি অনেকগুলো পজিশন অ্যাডভার্ব একটি বাক্যে চলে আসে, তো কোন অ্যাডভার্বটা কোথায় বসবে, কোনটা আগে হবে, কোনটা পরে হবে, কোনটা ভার্বের পূর্বে, কোনটা দুটি ভার্বের মাঝখানে, কোনটা ভার্ব এবং অবজেক্টের পরে, কোনটা প্রথমে, এই বিষয়গুলো জানা খুবই জরুরি। আমরা এই ডে 8 এ পজিশন অফ অ্যাডভার্ব নিয়ে আলোচনা করে থাকি। তারপর আমরা ডে 9 ইউজেস অফ ইনফিনিটিভ এন্ড পার্টিসিপল, ইনফিনিটিভ পার্টিসিপল জিরান্ডের কোনো দুইটা ক্লাস নেই। ডে 9 হলো ইনফিনিটিভ এন্ড পার্টিসিপল এবং এখানে যথারীতি ট্রান্সলেশন থাকবে ইংলিশ টু বাংলা এন্ড বাংলা টু ইংলিশ। ডে 10 ইউজেস অফ জিরান্ড, ইউজেস অফ জিরান্ডের উপর আমরা একটা ফুল ক্লাস নিয়ে থাকি, প্যাসেজ ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বাংলা। ডে 11 tactics to translate long sentences or big sentences, খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, যে আমরা বড় বড় ট্রান্সলেশন কিভাবে করব, বড় বড় ট্রান্সলেশন আমরা কিভাবে করব, বড় প্যাসেজ ট্রান্সলেশন যখন থাকবে বড় সেন্টেন্সে কোথা থেকে শুরু করতে হবে, কোথায় সেন্স ডেভেলপ করতে হবে, কোথায় হয়তো একটু বাদ দিয়ে যাওয়া যাবে, বুঝতে না পারলে কি করতে হবে, এই কৌশলগুলো আমরা ট্যাকটিক্স টু ট্রান্সলেট লং সেন্টেন্স বা বিগ সেন্টেন্স আলোচনা করি। ডে 12 ইউজেস অফ কমপ্লেক্স সেন্টেন্স, day 13 uses of compound sentence, day 14 uses of indirect speech, indirect speech এর রিটেন পার্টে যেটুকু লাগে আমরা সেটুকু শুধু পড়াই, অর্থাৎ অনুবাদের জন্য যতটুকু প্রয়োজন আমরা শুধু সেটুকুই পড়িয়ে থাকি এখানে। day 15 uses of connectors, connectorsটা খুব গুরুত্বপূর্ণ, যেটা সামারি রাইটিং এর জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং যে কোনো রাইটিং এর জন্য একটা আইডিয়া থেকে আরেকটা আইডিয়া জাম্প করতে গিয়ে ভিন্ন রকম কোনো কিছু উপস্থাপন করতে গিয়ে আমাদের কানেক্টরস ব্যবহার করতে হয়। কানেক্টরস এর উপর আমরা দুইটা ক্লাস রাখি, একটা ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ নামে। ডে 15 এবং 16 হলো আমাদের কানেক্টরস। ডে 17 জয়নিং সেন্টেন্স, জয়নিং সেন্টেন্সে আমরা সাধারণত একটি ক্লাসই রাখি, কখনো কখনো দুইটি ক্লাসও লাগতে পারে, অর্থাৎ জয়নিং সেন্টেন্স পরীক্ষায় বিশেষ পরীক্ষায় 3টা বিশেষ পরীক্ষায় এসেছে, সেটার উপর আমাদের ক্লাস থাকে। এবং ডে 19 হাউ টু রাইট সামারি, অর্থাৎ সামারি কিভাবে লিখতে হয়, সামারি কিভাবে লিখতে হয় সেটা আমরা এখানে দেখিয়ে থাকি যে কিভাবে সামারিটা আমাদের লিখতে হবে। ডে 20 খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে সামারিতে কোন বিষয়গুলো ইনক্লুড করতে হবে, কোনগুলো বাদ দিতে হবে, কোনগুলো নেওয়া যাবে না, এই বিষয়গুলো ডিটেইলস আমরা একটা ফুল ক্লাসে রাখি। তারপরে 20 প্র্যাকটিসিং সামারি রাইটিং ইন ক্লাস, অর্থাৎ কিভাবে আমরা ক্লাসে সামারি রাইটিং প্র্যাকটিস করাই। ডে 21 লেটার টু দ্য এডিটর, হাউ টু রাইট লেটার টু দ্য এডিটর। আমরা জানি যে দুই ধরনের লেটার টু দ্য এডিটর পরীক্ষায় আসে বিশেষ পরীক্ষা, একটি হলো অন পাবলিশড আর্টিকেলের উপর আর একটা নন পাবলিশড আর্টিকেলের উপর। তো দুইটার ফরম্যাটটা আমরা প্রথমে আলোচনা করি, তারপর এগুলো কিভাবে লিখতে হবে রিডিং প্যাসেজ থেকে সেটা দেখায়। ডে 22 ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এখানে সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড, এর উপর আমরা একটা ক্লাস রাখি। ডে 23 রিডিং কম্প্রিহেনশন, এখান থেকে শুরু হলো আমাদের রিডিং কম্প্রিহেনশন,
Day 24 reading comprehension, day 25 reading comprehension, day 26 reading comprehension, day 27 reading comprehension। এখানে রিডিং কম্প্রিহেনশন এর আমাদের 5-6টি ক্লাস থাকবে। রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ আমাদের এখানে আমরা যেটা করি রিডিং কম্প্রিহেনশন থিমেটিক কোশ্চেন থেকে শুরু করে লেটার টু দ্য এডিটর পর্যন্ত ক্লাসে প্র্যাকটিস করাই। কোথায় আটকে যাচ্ছে ছাত্ররা, কোথায় কনফিউশন হচ্ছে সেই বিষয়গুলো এখানে ডেভেলপ করার চেষ্টা করি। Day 28 how to write long essay 1000 words or more। 1000 শব্দের এসে যেটা বিশেষ পরীক্ষায় আসে সেটি কিভাবে লিখতে হবে, সেখানে কিভাবে এক্সারসাইজ গুলা, সেখানে এক্সাম্পল গুলা কিভাবে পুট করতে হবে, নিজের আইডিয়াটা কিভাবে শেয়ার করতে হবে, কিভাবে ভালো একটি ইন্ট্রোডাকশন কনক্লুশন লিখতে হবে, সেই কৌশলগুলো আমরা এখানে শেখাই। Day 29 প্যাসেজ ট্রান্সলেশন ফ্রম বাংলা টু ইংলিশ এডিটোরিয়াল, এটা এডিটোরিয়াল মানের প্যাসেজ ট্রান্সলেশন করাই। Day 30 প্যাসেজ ট্রান্সলেশন ফ্রম বাংলা টু ইংলিশ এডিটোরিয়াল মানের। 31 প্যাসেজ ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বাংলা এডিটোরিয়াল। আমরা প্রতিটা ক্লাসে আমাদের প্যাসেজ ট্রান্সলেশন থাকে, পাশাপাশি এডিটোরিয়াল মানের অর্থাৎ একটু কঠিন প্যাসেজ ট্রান্সলেশন আমরা এখানে দেখাই। আচ্ছা, তারপরে হলো একটা মডেল টেস্ট অন এন্টায়ার সিলেবাস। এন্টায়ার সিলেবাসের উপর আমরা একটি মডেল টেস্ট নিয়ে থাকি। আর এই কোর্সের জন্য আমরা দুইটা বই পড়ি, একটি হলো হাউ টু লার্ন রিটেন ইংলিশ, এটা বর্তমানে 7th এডিশন আছে বাজারে, রিটেন বাই মোস্তফা কামাল, পাবলিশড বাই গীতাঞ্জলি প্রকাশনী, নীলক্ষেত ঢাকা। আর ইউজেবল ভোকাবুলারি ফর বিসিএস এন্ড ব্যাংক রিটেন, এটি 5th এডিশন বাজারে আছে, এটিও প্রকাশ করেছে গীতাঞ্জলি প্রকাশনী, নীলক্ষেত ঢাকা। আমরা রেফারেন্স বুক হিসাবে এই দুইটা বই পড়াই, অর্থাৎ হাউ টু লার্ন রিটেন ইংলিশ এবং ইউজেবল ভোকাবুলারি ফর বিসিএস এন্ড ব্যাংক রিটেন। এভাবে যারা আমাদের কাছে হয়তো আসবার সুযোগ পাবে না, তারা আপনার এই কোর্স আউটলাইনটি দেখে আমাদের বইগুলো সংগ্রহ করে যদি পড়তে থাকেন, আপনারা অনেক দূর যেতে পারবেন এবং কনফিউশন গুলো ডেভেলপ করতে পারবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে আমরা কিছু ভিডিও রাখি, এই ভিডিওগুলো দেখতে থাকেন এবং আমাদের বইগুলো পড়তে থাকলে আশা করি আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। আর সময় সুযোগ যদি হয় আমাদের পর্যন্ত আসতে পারলে আরো ভালো, তো অল্প সময় আমরা অনেক কিছু শিখতে পারবো। তাহলে এই পর্যন্তই আজকে, সবার জন্য শুভকামনা।